শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন যে কোনো দিন ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক 11 মন্ত্রী সহ 19 জনকে। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল, সংস্কার না করে কোনো নির্বাচনেই ভালো ফল পাওয়া যাবে না বললেন তোফায়েল আহমেদ। নতুন দল নিবন্ধনের সময় বাড়ালো ইসি, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য চায় বিএনপি, কমিশনের সুপারিশে নির্বাচন চায় এনসিপি। এবং 6 দফা দাবিতে রাজধানীতে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ, সংকট সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। হত্যাযজ্ঞের প্রধান নির্দেশদাতা ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগের প্রত্যক্ষ প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটির শুনানি শেষে তিনি এ তথ্য জানান। তিনি আরও জানান, শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন যে কোনো দিন দাখিল করা হবে। এদিন ট্রাইব্যুনালে কয়েকটি মামলার শুনানির জন্য আওয়ামী লীগের সাবেক 11 মন্ত্রী সহ 19 জনকে হাজির করা হয়। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় রোববার ট্রাইব্যুনালের 4র্থ দফায় হাজির করা হয় আওয়ামী লীগ সরকারের সাবেক 11 মন্ত্রী ও 2 উপদেষ্টা সহ 19 আসামিকে। দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে গুলি করে ছাত্র জনতাকে হত্যায় শেখ হাসিনার সহযোগী হিসেবে কাজ করেছেন তারা। এ মামলায় প্রতিবেদন দাখিলের দিন থাকলেও আরও 3 মাস সময় বাড়িয়ে 20 জুলাই পরবর্তী দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। গণহত্যার প্রধান নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা 2 মাস সময় বাড়ানো হলেও তা যত দ্রুত সম্ভব দাখিলের কথা বলেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার বিরুদ্ধে 2টো মামলা ছিল আজকে শুনানির তালিকায়। একটি মামলা ছিল জুলাই এবং আগস্টের গণহত্যার সাথে তার সম্পৃক্ততার ব্যাপারে। সেই মামলাটির আমরা জানিয়েছি আদালতকে যে আমাদের তদন্ত একদম চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে এই তদন্ত রিপোর্টটা দাখিল হবে। তারপরেও স্বচ্ছতার স্বার্থে আমরা 2 মাসের সময়ের আবেদন করেছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। এদিকে আসামিদের আদালতে নেওয়ার সময় হাত করা পরানোর অভিযোগ করেন শাহজাহান খান ও হাসানুল হক ইনু সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। এ সময় কতিপয় আসামিদের অধ্যত্বপূর্ণ আচরণের অভিযোগ করেন পুলিশ সদস্যরা। তবে আসামিরা হুমকি না হলে তাদের হাত করা না পরানোর নির্দেশ দেন আদালত। যদি প্রিজন অথরিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করেন যে এই আসামিদের পক্ষ থেকে নিরাপত্তার ঝুঁকি আছে, তারা আনরুলি আচরণ করতে পারেন বা অন্য কোনো সমস্যা তৈরি করতে পারেন, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ তারা করবেন, এটাই ট্রাইব্যুনাল বলে দিয়েছেন। আমরা সবাই জানি যে এখানে যারা আছে কারোর বয়সই কিন্তু 60-র নিচে নাই। সবচেয়ে ইয়াং যে সে বোধহয় 65, এবং এইখানে 90-র কাছাকাছি লোকও আছে। তো সেই ক্ষেত্রে পালাবার এদের কোনো ট্রাইব্যুনালের 23টি মামলার মধ্যে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো এবং চানখারপুলের 7 জনকে হত্যার চার্জশিট দাখিলের মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিক বিচার। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। বিচার ব্যবস্থা আরও সহজ করার পাশাপাশি বিচারকদের আর্থিক দুর্নীতিতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিচার বিভাগে সীমাবদ্ধতা থাকলেও সুযোগ সুবিধার সঙ্গে দায়িত্ব পালনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেন তিনি। রোববার রাজধানীতে সহকারী জজদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন আইন উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদন। বিচারকদের পেশাগত দক্ষতা বাড়াতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিচার বিভাগে সীমাবদ্ধতা রয়েছে উল্লেখ করে বিচারকদের আর্থিক দুর্নীতিতে না জড়ানোর আহ্বান জানান তিনি। এত বড় একটা দায়িত্ব, এটা আমি সবসময় বলি, তুমি খেয়াল করে দেখো, আল্লাহ যে কাজটা করে সেটা তোমরা এই দুনিয়ায় করো। এই চিন্তা মাথায় রাখার পর কোনো মানুষ কিভাবে ডিসঅনেস্ট হয় এটা আমার মাথায় ঢুকে না। তোমাদের মধ্যে 90% অনেস্ট আছো, ঠিক আছে, 10% মানুষ সম্পর্কে তো অনেক বদনাম শুনি। আওয়ামী লীগ সরকারের আমলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এসে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সমালোচনা করেন আসিফ নজরুল। আমার বিশ্বাস, তোমরা যদি চাও যত জালিম শাসকই হোক, যত খারাপ শাসকই হোক,
খারাপ শাসক থাকলে কম প্রতিকার দিতে পারবা, ভালো শাসক থাকলে বেশি প্রতিকার দিতে পারবা। কিন্তু তোমরা যদি চাও তোমার প্রতিদিন তোমার 2-3টা ভালো কাজ করার স্কোপ তোমার বিচার অঙ্গনে তোমার মধ্যে থাকবে, যেটা বিচার প্রার্থী মানুষের জন্য সুবিধা হয়, সেভাবে আমরা সংস্কার করে যাচ্ছি। আরও অনেক এক্সাইটিং অনেক কিছু করব। আইন উপদেষ্টা বলেন, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটকে এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে অভিজ্ঞতা অর্জন করতে উপমহাদেশের অন্যান্য দেশের প্রশিক্ষণার্থীরা এখানে ছুটে আসেন। কিন্তু এমন সুনাম করতে হবে যেটা উপমহাদেশ থেকে অন্যান্য দেশদের তোমাদের সাথে যোগাযোগ করে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। এরকম যদি সড়ক মহাসড়ক যানজট মুক্ত রাখার পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে ঝামেলামুক্ত ঈদ উপহার দেয় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদ্যুৎ ও জ্বালানি, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, যে নিয়ম নির্ধারণ করা হয়েছে তা সারা বছর ধরে এগিয়ে নেয়ার সময় এসেছে। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহাতেও সর্বনিম্ন লোডশেডিং হবে, পথে মানুষের ভোগান্তি হবে না, ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাও শান্তিপূর্ণ হবে। সংস্কার না করে জাতীয় আর স্থানীয় সরকার কোনো নির্বাচনই ভালো ফল বয়ে আনবে না বলে মনে করেন স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ। রোববার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে স্থানীয় সরকার কমিশনের প্রতিবেদন দাখিল পরবর্তী ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। এর আগে বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় স্থানীয় সরকার সংস্কার কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদের নেতৃত্বে এ প্রতিবেদন জমা দেয়া হয়। সংস্কারগুলো না করে ইলেকশন করলে কোনো লাভ হবে না। লোকাল গভর্নমেন্ট ইলেকশন ওনাকে চান বা বলেন, আমরাও চাই, কিন্তু ইলেকশনের প্রশ্ন আসলে আগে সংস্কার না করে কোনো ইলেকশন করলে কোনো লাভ হবে না। এটা জাতীয় ইলেকশন বলেন না স্থানীয় ইলেকশন বলেন, সেই জন্য আমরা সংস্কারটাকে প্রাধান্য দিয়েছি। সংস্কার করার পরে আপনি ইলেকশন করেন, কোনো অসুবিধা নেই। 3 দলে ত্রিমুখী অবস্থানের কারণে নির্বাচন নিয়ে খানিকটা দ্বন্দ্বে সাধারণ মানুষ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে বিএনপি সহ কয়েকটি দল। জামায়াতে ইসলামী চায় আগামী রমজান বা ফেব্রুয়ারির মধ্যে, আর নতুন রাজনৈতিক দল এনসিপির দাবি চূড়ান্ত সংস্কার এবং শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়। অন্যদিকে অবস্থান খোলাসা না করে সরকার বলছে ডিসেম্বরের আগে আগামী বছরের জুনের মধ্যে হবে নির্বাচন। কাজী পাপ্পুর আরেকটি প্রতিবেদন। বাংলাদেশের নির্বাচন হয় সাধারণত শীতকালে, আরও নির্দিষ্ট করে বললে নভেম্বর থেকে ফেব্রুয়ারি। এই 4 মাসের মধ্যেই ভোট হয়, কারণ বৃষ্টি বাদলের শঙ্কা না থাকায় নির্বিঘ্নে প্রচারণা চালানো যায়। শীতের হিমেল হাওয়ায় মিটিং মিছিল ও চায়ের আড্ডাও জমে ওঠে। ভোটাররাও নির্বিঘ্নে আসতে পারেন ভোট কেন্দ্রে। ফেব্রুয়ারি পর ভোট হলে বেশ কিছু বিষয় সামনে চলে আসে। তীব্র গরম এবং বৃষ্টি বাদলের ভয় যেমন থাকে, তেমনি ওই সময়টাতে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার বিষয়টিও বিবেচ্য। হয়তো সেই বিবেচনাতেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় প্রধান রাজনৈতিক দল বিএনপি। অন্তর্বর্তী সরকার রাষ্ট্র ক্ষমতা নেয়ার পর থেকেই দলের শীর্ষ নেতারা ওই একটাই দাবি জানিয়ে আসছেন বারবার। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। ডিসেম্বর থেকে জানুয়ারি অথবা মধ্য ফেব্রুয়ারি আগে না হলে নির্বাচন চলে যেতে পারে জুনের পরে, কারণ এরপর রোজা ও 2 ঈদের বিষয়টি জড়িত। সে কারণেই আগামী রমজানের আগে ভোট চাইছে জামাতে ইসলাম। সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই, আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। নির্বাচনের তারিখ নিয়ে বিপরীতমুখী অবস্থান নিয়েছে নতুন দল ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি। যে 3টি দাবি, বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন, সেটি আমরা সুস্পষ্টভাবে বলেছি। আমরা বলেছি যে আমরা এখানে কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয়, বরং মৌলিক সংস্কার, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের
পরিবর্তনের জন্য আমরা কাজ করছি এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। 3 দলের অবস্থান জানা গেল নির্বাচন নিয়ে সরকার কি বলছে। গত 16 এপ্রিল বিএনপির সাথে বৈঠকের পর আইন উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টা ঘোষিত ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে। আমাদের সরকারের কোন উপদেষ্টা আমরা কথা বলেন, আমরা একটা ক্যাটাগরিক্যালি বলেছি যে যেটাই বলুক না কেন আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বারবার যেটা রিপিট করেছেন সেটাই দলের অবস্থান। সেখান থেকে অন্য কেউ যদি বেধাস কথা বা অন্যরকম নিজস্ব বিবেচনা কথা বলেন সেটাতে তারা যদি বিভ্রান্ত না হন। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকেই বলেছেন ডিসেম্বর থেকে জুন। বাংলাদেশে গ্রীষ্মকালে নির্বাচন হয়েছে এমন উদাহরণ আছে মাত্র দুটি, একটি 1986, অন্যটি 1996 সালে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। যারা বাংলাদেশে একটি বিভাজন সৃষ্টি করতে চায় তারা কখনো দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং শ্রমজীবী মানুষের পক্ষের মানুষ নন, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, সব রাজনৈতিক দল এবং পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করা সম্ভব। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়া জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে শ্রমিকদের ভূমিকার কথাও তুলে ধরেন বক্তারা। যদি আমরা নেতা কর্মীরা বুঝতে পারি 31 দফার প্রতিটি দফাকে হৃদয়ঙ্গম করতে পারি, আমাদের মননে নিতে পারি, তাহলে বাংলাদেশে আমাদের মাধ্যমে একটা সোশ্যাল রেভলিউশন আসা সম্ভব। এ কথা নির্দ্বিধায় আমরা বলতে পারি, আগামী সংগ্রাম এবং আন্দোলন এবং দেশ গঠনের জন্য শ্রমিক শ্রেণীর অনিবার্য নেতৃত্ব অপেক্ষা করছে। বিরাজনীতিকরণের কোনো ষড়যন্ত্র, কোনো প্রক্রিয়া শুরু হয়, বিএনপি রাজপথ দখলে নিয়ে জনগণের পাশে থেকে গণতন্ত্রের যাত্রায় ভূমিকা পালন করবে। স্মরণ সভায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে জনগণের সরকার প্রয়োজন বলে জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে ভূমিকা, সেই ভূমিকা যথাযথভাবে পালন করে আমরা তার সেই অপূর্ণ স্বাদ আমরা যেন পূরণ করতে পারি। সব রাজনৈতিক দল এবং গোষ্ঠীর সঙ্গে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করার তাগিদ দেন বিএনপি মহাসচিব। যারা আজকে বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করতে চায় তারা কখনোই বাংলাদেশের পক্ষের মানুষ নন, তারা গণতন্ত্রের পক্ষের মানুষ নন, তারা শ্রমজীবী মানুষের পক্ষের মানুষ নন। আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি, আমরা কিন্তু এখনো সেই গণতান্ত্রিক উত্তরণ আমাদের হয়নি। আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার ও পার্লামেন্ট এখনো পাইনি। আগামীতে সুবিধাবাদীদের হাতে যেন দেশ পরিচালনার দায়িত্ব না যায়, সেই জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। ওই সুবিধাবাদী নেতৃত্বের হাতে যেন নেতৃত্ব না যায়, সেটাও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর ক্ষমতা বহাল রেখেই রাষ্ট্রপতির ক্ষমতায়নে একমত বিএনপি। পাশাপাশি 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার সুপারিশে দ্বিমত পোষণ করেছে দলটি। রোববার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে এসব তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে শিগগিরই এসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর আশাও করেন তিনি। বাকিটা জানাচ্ছেন মনিরুল ইসলাম। জাতীয় নির্বাচন সামনে রেখে দ্বিতীয় দফায় বিভিন্ন দলের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার প্রথম দিনের আলোচনায় বসে বিএনপি, যেখানে প্রজাতন্ত্র আর রাষ্ট্রের মূলনীতির প্রশ্নে একমত না হওয়ায় বৈঠক গড়ায় দ্বিতীয় দিনে। রোববার সকাল 11টায় জাতীয় সংসদ ভবনে কমিশনের সঙ্গে বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের প্রতিনিধি দল। অসমাপ্ত আলোচনা থেকেই মৌলিক অধিকার আইন বিভাগের সংস্কার নিয়ে আলোচনা শুরু হয়। খুব সিরিয়াসলি আমরা এই সংস্কার কার্যক্রমের সাথে সহযোগিতায় আছি। বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাউদ্দিন। বলেন, রাষ্ট্রপতির ক্ষমতায়ন ইস্যুতে একমত হলেও প্রধানমন্ত্রীর মেয়াদ উন্মুক্ত রাখার বিষয়ে আলোচনা চলছে। পরপর 2 বারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না,
তার মানে দাঁড়াচ্ছে যদি দুইবারের পরে একবার গ্যাপ হয়, তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে, সেই পার্টি যদি ডিসাইড করে তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন। কিন্তু কথা হচ্ছে যে কেন ধরে নিচ্ছেন যে সেম লিডার বা সেম ব্যক্তি বারবার হবেন? আমরা তো এখানে অপশনটা রাখতে চাই যে বাধ্যবাধকতা করা যাবে না। অর্থ বিল, আস্থা বিল, জাতীয় নিরাপত্তা ও সংবিধান সংশ্লিষ্ট বিষয় ছাড়া অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের মতামত দেওয়ার সুপারিশ করেছে দলটি। সরকারের স্থায়িত্ব নিশ্চিত করার স্বার্থে আমরা 4টা বিষয় উল্লেখ করেছি: অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল, আস্থা ভোট এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন। এই 4টা বিষয় বাদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের বক্তব্য এবং ভোট প্রদান করতে পারবে, তাতে সংসদ সদস্য পদ বিলুপ্ত হবে না। বৈঠকে সভাপতিত্ব করেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন পেতে আবেদনের সময়সীমা 22 জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। রোববার সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব এক ব্রিফিংয়ে জানান, নিবন্ধনে আগ্রহী বেশ কিছু দলের আগ্রহে সময় বাড়ানো হয়েছে। এর আগে দুপুরে সিইসি নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল জানায়, ঐকমত্য কমিশনের চূড়ান্ত সুপারিশ অনুসারে নির্বাচনের রোড ম্যাপ দেখতে চায় এনসিপি। রিপোর্ট করছেন এমআর আসাদ। ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় 1 ঘণ্টা পর। ঘণ্টাব্যাপী বৈঠকে নির্বাচন নিয়ে নিজেদের ভাবনা সিইসির সামনে তুলে ধরেন দলের 5 প্রতিনিধি। বৈঠক শেষে দলের মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের জানান, নির্বাচন প্রশ্নে ঐকমত্য কমিশনের সুপারিশের অপেক্ষায় আছে এনসিপি। ইলেকশন যদি করতে হয় তাহলে সুন্দর একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, তাহলে গত 15 বছর আর এই নির্বাচনের মধ্যে পার্থক্যটা কি থাকলো? আমরা সেই বিষয়গুলো যাতে নতুন একটি সুন্দর সিস্টেম আসে সে বিষয়ে কথা বলেছি এবং ওনারা সম্মত হয়েছেন, বিবেচনায় রেখেছেন। সরকারের ঘোষণার আগে নির্বাচনের দিনক্ষণ নিয়ে কমিশনের কোনো মন্তব্য করা সমীচীন নয় বলেও মত দেন নাসির উদ্দিন পাটোয়ারি। প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন যে একটি ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন, সেই বিষয়ে তারা কাজ শুরু করার জন্য করতে পারে, কিন্তু রোড ম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। ইসির সিনিয়র সচিব জানান, 22 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে নতুন দলের নিবন্ধন আবেদনের সময়সীমা। 20 এপ্রিল যেটা আজ শেষ হচ্ছে, এটা বাড়ানোর কোনো সিদ্ধান্ত কমিশন থেকে নেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, আমরা বিদ্যমান শর্তে রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা রোববার 22 জুন পর্যন্ত বৃদ্ধির করব। নতুন নিবন্ধন পেতে 65 আর সময় বাড়ানোর আবেদন করেছে 46টি দল। কেউ কেউ বলেছেন 3 মাস বাড়াতে হবে, কেউ 15 দিন বেড়েছেন, নির্দিষ্ট তারিখ দিয়ে বলেছেন, কেউ 6 মাস পর্যন্ত বাড়িয়েছেন। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। 6 দফা দাবিতে এবার মহাসমাবেশ কর্মসূচি পালন করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থান নেয় তারা। 6 দফা দাবিকে যৌক্তিক উল্লেখ করে তারা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচি বলে জানান আন্দোলনের সমন্বয়করা। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, দেশ গড়া হাতিয়ার, এমন নানা স্লোগানে মুখর ছিল রাজধানীর আগারগাঁও সমাবেশ স্থল। রোববার দুপুর 12টার দিকে হাতে 6 দফা দাবি সম্বলিত নানা প্ল্যাকার্ড নিয়ে রাজধানীর আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। এই সময় নিজেদের দাবির সপক্ষে নানা যুক্তি তুলে ধরেন তারা। আমাদের 6 দফার প্রথম দাবি হচ্ছে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টর যে 30% প্রমোশনের যে হচ্ছে অবৈধ নিয়োগ দেওয়া হয়েছে, এটা আমরা মানি না। আমাদের মূল দাবি হচ্ছে ডুয়েট প্রতিষ্ঠান হচ্ছে একটি, যা পুরো ডিপ্লোমা হচ্ছে সেক্টর হচ্ছে বাংলাদেশে হচ্ছে 49টি আর বেসরকারি আছে 109টির মতো। 48 ঘন্টার মধ্যে দাবি পূরণের কোনো ঘোষণা না এলে রাজপথ দখলের পাশাপাশি লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের ঘোষণাও দেন আন্দোলনকারীরা। কে ঢাকার এই রণক্ষেত্র এই মঞ্চ থেকে বলে দিয়ে চায়, যদি দ্রুত থেকে দ্রুত শুনানির মাধ্যমে রিট বাতিল না করা হয় তাহলে আজকে তো এই সমাবেশ হয়েছে,
কালকে বিক্ষোভ হবে, পরশুদিন সারা বাংলাদেশ ব্লকেট হয়ে যাবে। আমরা চাই আমাদের কারিগরি সেক্টরের এই বৈষম্য দ্রুত থেকে দ্রুত নিরসন করা হোক, 6 দফা দাবি বাস্তবায়ন করা হোক। তারপর আমরা এই নেতৃত্বের স্থান থেকে এই মঞ্চ ছেড়ে আবার ক্লাসরুমে ফিরে যাবো ইনশাআল্লাহ। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। আপাতত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে গেলেও দ্রুত দাবি না মানলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় আমরা আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিকে এগিয়ে যাব। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। রোববার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল কর্মী পারভেজকে ছুরিকাঘাতে হত্যার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির 2 নেতাকে দায়ী করেন তিনি। এ ঘটনায় 8 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। 19 এপ্রিল শনিবার বিকেলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের 223 ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। তাকে নিজ সংগঠনের সক্রিয় কর্মী দাবি করে নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন জাহিদুল ইসলাম পারভেজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির 2 নেতাকে দায়ী করেন তিনি। এই হামলায় মেহরাজ ইসলামের সাথে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সুভান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি নেতৃত্বে বনানী এলাকার বেশ কিছু উচ্ছৃঙ্খল সন্ত্রাসী জড়িত ছিল। তারা ছুরি দিয়ে পারভেজের বুকের উপর আঘাত করে হত্যা করে। ছাত্রদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবিও জানান তিনি। ছাত্র নেতাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি। তাদেরকে বিভিন্ন বিষয়ে একপাক্ষিক আচরণের বদলে সমতা ও ন্যায্যতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাহিদুল ইসলাম পারভেজের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ছাত্রদল, যুবদল সহ মহানগরীর নেতারা। জানাজা শেষে পারভেজ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। গত 4 মাসে ধর্ষণের শিকার হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 152 জন নারী শিশু। এদের অধিকাংশের বয়স 7 থেকে 18 বছরের মধ্যে। ভুক্তভোগীদের বেশিরভাগই পরিবারের সদস্য কিংবা পরিচিত জনদের মাধ্যমে নির্যাতনের শিকার হয়েছেন। সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের তথ্য অনুযায়ী গত 4 মাসে ধর্ষণের শিকার হয়ে চিকিৎসা নিতে এসেছে নারী শিশু 152 জন, যাদের অধিকাংশের বয়স 7 থেকে 18 বছরের মধ্যে। ধর্ষণের বিচার দৃশ্যমান না হওয়ায় কমছে না ধর্ষণ। গেল 4 মাসে 152 জনের যৌন নির্যাতনের কেস পাওয়া গেছে, যাদের বেশিরভাগই 12 বছরের নিচে। আর এদের প্রায় সবই পরিবারের সদস্য বা পরিচিত জনদের দ্বারা নির্যাতনের শিকার হয়ে থাকে। আমাদের গবেষণার মধ্যে সর্বনিম্ন বয়স 9 মাস, আর সর্বোচ্চ তো কোনো এজ লিমিট নাই। আমরা 50-55 পর্যন্ত পেয়েছি। হ্যাঁ, তবে কমন এজ গ্রুপ হচ্ছে 7-8 বছর থেকে এই 18 বছর পর্যন্ত। অপরাধীদের দ্রুত বিচার না হওয়া এবং সামাজিক প্রতিরোধ দুর্বল থাকায় ধর্ষণের ঘটনা লাগামহীনভাবে বাড়ছে। শুধুমাত্র 7 দিনই বিচারের কথা বললেও সমাধান হবে না, কারণ এখানে অনেক মানুষকে হয়রানি করার জন্য ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলাও যেমন দায়ের হয়, সত্যিকার অপরাধ যেখানে ঘটে সেই মামলাগুলো আলোর মুখ দেখে না। আসলে সঠিক সময়ে সঠিক বিচার না হওয়ায় বাড়ছে ধর্ষণের ঘটনা। বিশেষ ট্রাইব্যুনাল করে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে পারলে ধর্ষণের মতো ঘটনা নিয়ন্ত্রণে আসবে। বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে অপরাধটা মাথাচাড়া দিয়ে উঠেছে সেটা হচ্ছে ধর্ষণ। বিশেষ করে শিশু ধর্ষণ, পুরুষ শিশু, নারী শিশু, কেউ নিরাপদ না। এই ঘটনায় দেখা যাচ্ছে যে ধর্ষণের ঘটনায় এটা
সঠিক সময়ে সঠিক বিচার না হওয়ার কারণে এই অপরাধটা আরো বেড়ে গেছে। অনেক ভুক্তভোগী হাসপাতালে ভর্তি বা পুলিশের কাছে অভিযোগ করেন না, কিন্তু যেসব ঘটনা রেকর্ড করা হয়েছে তার পরিসংখ্যানই ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। লাভজনক হওয়ায় ফরিদপুর অঞ্চলে প্রতিনিয়ত বাড়ছে পেঁয়াজ বীজের উৎপাদন। বর্তমানে দেশের মোট চাহিদার প্রায় অর্ধেকই পূরণ হয় ফরিদপুরে উৎপাদিত বীজ থেকে। কৃষি বিভাগ জানিয়েছে জেলায় এবছর প্রায় 500 কোটি টাকার পেঁয়াজ বীজ উৎপাদন হবে। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ফরিদপুরে এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 1854 হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ করা হয়েছে, যা থেকে 964 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। ফসলটি লাভজনক বিবেচনায় জেলা জুড়ে প্রতি বছরই বাড়ছে পেঁয়াজ বীজের আবাদ। জেলার পেঁয়াজ বীজ চাষিরা মনে করেন আগামী কয়েক বছরের মধ্যে ফরিদপুর অঞ্চলে উৎপাদিত বীজ থেকেই দেশের চাহিদা পূরণ করা সম্ভব। চাষিরা মনে করেন উৎপাদিত বীজ থেকে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করাও সম্ভব হবে। প্রায় 100 একর জমিতে বীজ উৎপাদন করতেছি। দেশের যে চাহিদা সেই হিসাবে আমরা কৃষকরা যদি উদ্যোগ নেই, পেঁয়াজ এবং পেঁয়াজের বীজের কোনো ঘাটতি আমাদের থাকবে না। দেশের বিভিন্ন এলাকা থেকে শত শত কৃষক প্রতিনিয়ত ফরিদপুরে আসেন পেঁয়াজ বীজের চাষাবাদ সম্পর্কে ধারণা নিতে। এই বীজটা যেমন লাভজনক তেমন ঝুঁকিপূর্ণ এবং সারা বাংলাদেশ থেকে আমাদের এই মাঠে উদ্বুদ্ধকরণ ভ্রমণে আসে। 4-5 বছর আবাদ করি, মান ভালো, এই জন্য আমরা দেখার জন্য আসছি। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মকর্তা জানালেন এবছর জেলায় 450 থেকে 500 কোটি টাকার পেঁয়াজ বীজ উৎপাদন হবে। আর নতুন জাতের পেঁয়াজ বীজ সহ কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদেরকে নতুন নতুন যে জাতগুলি আছে সেই জাতগুলির বীজ উৎপাদন প্রক্রিয়া, বিশেষ করে তাদের বীজ উৎপাদনের জন্য যে পরাগায়ন দরকার হয়, হ্যান্ড পরাগায়ন সহ বীজের যে রোগবালাই বা পোকামাকড় ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন সময় কৃষকদের মাঝে আমাদের মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তাদের মাধ্যমে গ্রুপ মিটিং করা হচ্ছে। জেলায় এবছর উৎপাদিত পেঁয়াজ বীজের লক্ষ্যমাত্রা 964 মেট্রিক টন, যার মধ্যে স্থানীয় 280 মেট্রিক টনের চাহিদা মেটানোর পর অবশিষ্ট প্রায় 700 মেট্রিক টন বীজ দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা হবে। আফরিন পপি, মোহনা সংবাদ। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কৃতি সন্তান বড় পাঙ্গাসী জাতীয় তরুণ সংঘ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এবং সিরাজগঞ্জ জেলা সমিতির আজীবন সদস্য মরহুম সুলতান সেলিম আহমেদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ বড় পাঙ্গাসী সমিতির উদ্যোগে রাজধানী মিরপুরের সিরাজগঞ্জ ভবনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া আসনের 2 বারের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এম আকবর আলী। সভায় মরহুমের জীবনের নানা বিষয়ে স্মৃতিচারণ করেন বক্তারা। বড় পাঙ্গাসী সমিতির সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দেশের বাইরের খবর। ইসরায়েলি তাণ্ডবে অবরুদ্ধ গাজায় একদিনে আরও 44 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে গত 18 মাসে উপত্যকাটিতে প্রাণহানি ছাড়ালো 51,200। এদিকে ইসরায়েলের অবরোধে উপত্যকাটিতে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। লাগাতার হামলায় প্রায় 95% ত্রাণ সংস্থা তাদের কার্যক্রম স্থগিত বা সীমিত করেছে। এদিকে গাজায় গণহত্যা হত্যাযোগ্য বন্ধে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। বিধ্বস্ত গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল। সবশেষ নুসেরাত, জাবালিয়া সহ একাধিক অঞ্চলে বিমান হামলা চালিয়ে আর 44 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। 1.5 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি তাণ্ডবে 51,200 ছাড়িয়েছে প্রাণহানি। শুধু সামরিক হামলায় নয়, ইসরায়েলের অবরোধের ফলে মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে উপত্যকাটি। প্রায় 95% ত্রাণ সংস্থা বিমান হামলা ও অবরোধের কারণে তাদের কার্যক্রম স্থগিত বা সীমিত করেছে। নতুন করে স্থানচ্যুতির আদেশ, হাসপাতালে নতুন করে বোমা বর্ষণ, খাদ্য, জেনারেটর জ্বালানি সহ চিকিৎসা সামগ্রীর তীব্র ঘাটতির মুখোমুখি হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
জাতিসংঘের মতে গাজার প্রায় 70% অঞ্চল এখন ইসরায়েলি সামরিক বাফার জোনে পরিণত হয়েছে। এছাড়া আনুমানিক 4,20,000 মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ প্রতিবেদনে জানানো হয়। এদিকে তুরস্কের ইস্তানবুলে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। শনিবার শহরটির বিয়ালু এলাকায় প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির ডাকে আয়োজিত কর্মসূচিতে এ ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ চালায় আইন শৃঙ্খলা বাহিনী। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে একে অন্যকে দায়ী করছে রাশিয়া এবং ইউক্রেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার রাত থেকে রোববার মাঝরাত পর্যন্ত ফ্রন্ট লাইনে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধের নির্দেশ দেন। তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, বাহ্যিকভাবে যুদ্ধবিরতি মানার ভান করলেও বাস্তবে শত শত কামানের গোলা নিক্ষেপ করেছে রাশিয়া। জেলেনস্কির অভিযোগ, শনিবার মাঝরাত থেকে রোববার দুপুর পর্যন্ত রাশিয়া 26টি হামলা চালিয়েছে। এদিকে রাশিয়া বলছে রুশ অবস্থানে 444 বার গুলির পাশাপাশি ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন করা হয়েছে খ্রিস্টান ধর্মীয় উৎসব ইস্টার সানডে। এদিন খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেন। তাই ধর্মীয় উপাসনা সহ নানা আয়োজনে দিনটি উৎসব মুখর পরিবেশে উদযাপন করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। শনিবার রাতে বিশ্বজুড়ে অর্থোডক্স গির্জা এবং ক্যাথেড্রালগুলোতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ইস্টার সানডে উদযাপন শুরু হয়। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। খ্রিস্টান ধর্মমতে ঈশ্বরপুত্র যীশুখ্রিস্ট মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছেন। পুণ্য শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপদগামী ইহুদি শাসক গোষ্ঠী তাদের কুসংস্কারাচ্ছন্ন শাসন ব্যবস্থা রক্ষায় যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে। মৃত্যুর তৃতীয় দিন রবিবার তিনি মৃত্যু থেকে জেগে ওঠেন। যীশুখ্রিস্টের পুনরুত্থানের এ রবিবারকে স্টার সানডে বলা হয়। স্টার সানডে নির্দিষ্ট কোনো তারিখে পালিত হয় না। বলা হয় 21 মার্চের পর যখন আকাশে প্রথম পূর্ণ চাঁদ দেখা যায় তার পরের রবিবার পালন করা হয় দিনটি। রবিবার মধ্যরাতে রাশিয়ার প্রধান ক্রাইস্ট দ্য সেভিয়র ক্যাথেড্রালে শত শত মানুষ স্টার মাস অনুষ্ঠানে যোগ দেন। ক্রুশ এবং প্রতীকের সাথে একটি বিশাল শোভাযাত্রার মাধ্যমে স্টার উদযাপন করা হয়। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দারা শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত স্টার প্রার্থনার আয়োজন করেন। শহরে মধ্যরাতে কারফিউ মেনে ভোর পর্যন্ত গির্জার ভেতরে অবস্থান করেন তারা। অন্যদিকে ঐতিহ্যবাহী রকেট ফাইট দিয়ে স্টার সানডে পালন শুরু হয় গ্রিসে। দেশটির চিওস দ্বীপের গির্জাগুলো শনিবার সন্ধ্যায় প্রতিপক্ষের গির্জার ঘণ্টা বাজানোর জন্য একে অপরের ভবনে শত শত আতশবাজি নিক্ষেপ করে। এর আগে স্পেনে শুক্রবার ভোরে হাজার হাজার ধর্মপ্রাণ এবং দর্শক সেভিলের প্রতীকী স্টার শোভাযাত্রায় জড়ো হন। এটি স্পেনের সবচেয়ে জনপ্রিয় ঐতিহ্যগুলোর মধ্যে একটি। এর মাধ্যমেই দেশটির জনগণ স্টার সানডে পালন শুরু করেন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। চলতি মাসে শ্রীলঙ্কার মাটিতে 6 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। আসন্ন এই সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। যথারীতি দলের নেতৃত্বে রাখা হয়েছে আজিজুল হাকিম তামিমকে। ঘোষিত দলে জায়গা পেয়েছেন জাওয়াদ আবরার, সামিউল বশির রাতুল এবং কালাম সিদ্দিকী অ্যালিন সহ আরও বেশ কয়েকজন উদীয়মান ক্রিকেটার। আগামী 21 এপ্রিল ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে 26 এপ্রিল। এরপর যথাক্রমে 28 এপ্রিল, 1, 3, 6 এবং 8 মে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচে আয়োজন করা হবে শ্রীলঙ্কার হাম্বানটোটায়। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন যে কোনো দিন। ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক 11 মন্ত্রী সহ 19 জনকে। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল। সংস্কার না করে কোনো নির্বাচনেই ভালো ফল পাওয়া যাবে না বললেন তোফায়েল আহমেদ। নতুন দল নিবন্ধনের সময় বাড়ালো ইসি। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য চায় বিএনপি। কমিশনের সুপারিশে নির্বাচন চায় এনসিপি।
এবং ৬ দফা দাবিতে রাজধানীতে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ, সংকট সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এই ছিল মোহনা সংবাদ। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।